হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক আমাদের 6 নম্বর সেশনে, পরিমিতির 6 নম্বর সেশন। তো আমরা 5 নম্বর সেশনে আমরা কিছু অঙ্ক করেছিলাম বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও তার আয়তন, অর্থাৎ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ও তার আয়তন এ সম্বন্ধে আমরা সমকোণী চৌপল, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের মধ্যে আবার দুটো পর্যায় ছিল, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক। তো এগুলো নিয়ে আমরা অঙ্ক শুরু করেছিলাম। এই অঙ্ক সম্বন্ধে আজকে আমরা সেকেন্ড সেশনে, আর টোটালি আমরা 6 সেশনে প্রবেশ করলাম। তো আসো, সময় নষ্ট না করে আমি সোজা অঙ্কে চলে যাই। দেখো, নেক্সট অঙ্ক যেটা আমরা পাবো, কি বলছে দেখো, এক ব্যক্তি তার 15 মিটার ইন্টু 7 মিটার ইন্টু 8 মিটার মাপের কারখানার উপর অর্ধচোঙাকৃতি একটি টিনের ছাউনি প্রস্তুত করলেন। এখন ওই রকম ছাদযুক্ত কারখানায় কত ঘনমিটার বায়ু ধরবে তা নির্ণয় করো। যদি কারখানায় রাখা মেশিনগুলির জন্য মোট 320 ঘনমিটার জায়গা এবং 25 জন শ্রমিকের জন্য গড়ে 0.07 ঘনমিটার জায়গা লাগে, শ্রমিকদের কর্মরত অবস্থায় ওই কারখানা কত ঘনমিটার বায়ু ধারণ করবে? আগে অঙ্কটা ভালো করে বুঝে নাও। অঙ্কটা একটু বড়, কিন্তু সেরকম কিছু কঠিন না। কি বলছে দেখো, এক ব্যক্তি তার একটি কারখানা তৈরি করেছে। কারখানাটি দেখো 15 মিটার দীর্ঘ, 60 মিটার প্রস্থ, 8 মিটার উঁচু। মাপের কারখানার উপর অর্ধচোঙাকৃতি একটি টিনের ছাউনি প্রস্তুত করলেন। অর্ধচোঙাকৃতি একটি টিনের ছাউনি প্রস্তুত করলেন। এখন ওই রকম ছাদযুক্ত কারখানায় কত ঘনমিটার বায়ু ধরবে? অর্থাৎ বায়ু ধরবে মানে কি, ওই কারখানাটার আয়তন বের করতে হবে আমাদের, মানে ওই কারখানাটার ভিতরে কত জায়গা আছে তা বের করতে হবে, সেটাই ওই কারখানার আয়তন। এটা হলো প্রথম ধাপটা। এরপরে বলেছে কি, যদি কারখানায় রাখা মেশিনগুলোর জন্য মোট 320 ঘনমিটার জায়গা এবং 25 জন শ্রমিকের জন্য গড়ে 0.07 ঘনমিটার জায়গা লাগে, মেশিন এবং শ্রমিক দুটো মিলিয়ে কত ঘনমিটার জায়গা লাগবে সেটা আমরা বের করতে পারবো। শ্রমিকদের কর্মরত অবস্থায় ওই কারখানাতে কত ঘনমিটার বায়ু ধারণ করবে? অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে ওই কারখানাটা যখন চালু অবস্থায় থাকবে তখন 320 ঘনমিটার জায়গা লাগবে মেশিনগুলোর জন্য, আর 25 জন শ্রমিকের প্রত্যেকের 0.07 ঘনমিটার করে জায়গা লাগবে। তাহলে 25 জন শ্রমিকের মোট কত ঘনমিটার জায়গা লাগবে সেটাও আমরা বের করতে পারি, প্লাস 320 ঘনমিটার জায়গা। এই দুটো জায়গা ছাড়া আর যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় থাকবে বায়ু। তো ওই বায়ুর আয়তনটা কত সেটা বের করতে হবে। এখন আসলে আমরা আগে চিত্রটা দেখে নিই। এটা হচ্ছে কারখানার চিত্রটা। দেখো, 15 মিটার দৈর্ঘ্য, 7 মিটার প্রস্থ, 8 মিটার উচ্চতা। উপরে অর্ধগোলাকৃতি একটি ছাদ দেওয়া হলো। এবার দেখো, আয়তাকার ঘরের আয়তন, অর্থাৎ এই যে আয়তাকার ঘরের আয়তন ছাদের অংশ বাদে, এই অংশটা বাদে 15 ইন্টু 7 ইন্টু 8 ঘনমিটার, 840 ঘনমিটার। এই যে আয়তাকার না, এটা ঠিক আয়ত ঘনকাকার হবে। আয়ত ঘনকাকার ঘরের আয়তন ছাদের অংশ বাদে, ছাদের অংশটা তো খোলা, 4টা দেওয়াল আছে, নিচের ফ্লোরটা আছে, ছাদের অংশটা কিন্তু খোলা। এই টিনের ছাউনি আর ছাদের সব, এই ঘরের সবগুলো দেওয়াল, এটা মিলিয়ে কারখানার মোট খোলা জায়গাটা। তো ছাদের অংশটা নেই, ঘরের আয়তন ঘরের আয়তন হচ্ছে ছাদের অংশটা বাদে এত ঘনমিটার। এবার অর্ধচোঙাকৃতি ছাদের ব্যাসার্ধ, এই যে অর্ধচোঙাকৃতি যে অংশটা, এটা অর্ধচোঙের অর্ধেক। তাহলে এই জায়গাটা হচ্ছে অর্ধচোঙাকৃতি ছাদের ব্যাস, তার ব্যাসার্ধ হবে 7/2 মিটার এবং উচ্চতা হচ্ছে 15 মিটার। দেখো, এই চোঙটা যে আছে, চোঙটা কতটুকু লম্বা? চোঙটা কিন্তু এই 15 মিটার লম্বা, আর এটা হচ্ছে তার ব্যাস, এটা হচ্ছে চোঙটার দৈর্ঘ্য। তো চোঙটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 7/2 মিটার। ছাদের ব্যাসার্ধ 7 মিটার এবং উচ্চতা বলতে এখানে দৈর্ঘ্য বোঝাবে, এখানে দৈর্ঘ্য
দৈর্ঘ্য 15 মিটার। তো অর্ধচোঙাকৃতি অংশের আয়তন হবে যেহেতু চোঙাকৃতি লম্ববৃত্তাকার চোঙ, তাই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা আমরা জানি কি পাই আর স্কোয়ার এইচ। তো পাই এইচ মানে হচ্ছে দৈর্ঘ্য, তো পাই আর স্কোয়ার এইচ তার অর্ধেক 1/2। এত ঘনমিটার হচ্ছে অর্ধচোঙাকৃতি অংশটার আয়তন। কত পেলাম? 288.75 ঘনমিটার। এবার কারখানায় কোনো মেশিন এবং লোক না থাকলে কারখানার অভ্যন্তরের বায়ুর আয়তন হবে 840 প্লাস 288.75 ঘনমিটার। 840 কি? 840 হচ্ছে ওই আয়ত ঘনকাকার তোমার ঘরটার আয়তন, এই যে আয়ত ঘনকাকার ঘরটার আয়তন, প্লাস এই ছাদের অংশটার আয়তন হচ্ছে 288.75। তাহলে কোনো রকম কারখানাতে কোনো রকম মেশিন এবং কোনো রকম লোক যদি না থাকে তাহলে টোটাল আয়তনটা হবে 1128.75 ঘনমিটার। এবার কারখানার মেশিনের জন্য জায়গা লাগে 320 ঘনমিটার, এটার মধ্যে বলে দিয়েছে, এবং প্রত্যেক শ্রমিকের জন্য গড়ে লাগে 0.07 ঘনমিটার। হিসাবে 25 জন শ্রমিকের জন্য লাগবে 25 ইন্টু 0.07 ইজিক্যাল টু 1.75 ঘনমিটার। কারখানায় মেশিন থাকলে এবং সমস্ত শ্রমিক যদি কর্মে নিযুক্ত থাকে তাহলে কারখানা বায়ু ধারণ করবে কত? এই টোটাল যে আয়তনটা বেরিয়েছে আমাদের কারখানার, এটার থেকে আমরা এই 320 প্লাস 1.75 এটা মাইনাস করে দেব। তাহলেই কারখানার যে বাকি অংশটা, সেই বাকি অংশটার আয়তনটা বেরিয়ে যাবে। ওই বাকি অংশটাতেই কিন্তু বায়ু থাকবে, কারণ মেশিনের ভিতরে তো আর বায়ু থাকবে না, মানুষের ভিতরে আর বায়ু থাকবে না। মানুষ যেখানে থাকবে সেখানে বায়ু থাকতে পারবে না, যেখানে মেশিন থাকবে সেখানে বায়ু থাকতে পারবে না। তো বায়ুটা থাকবে কোনখানে? বায়ুটা থাকবে মেশিন এবং মানুষ ছাড়া যে বাকি অংশটা আছে সেই অংশটা থাকবে বায়ু। তো সেই অংশটা কত? 1128.75 থেকে 320 আর 1.75-এর যোগফলটা বিয়োগ দিয়ে দেবো, পাবো আমরা 807 ঘনমিটার। এটা হচ্ছে কারখানার ভিতরে বাকি অংশটার আয়তন, অর্থাৎ এই অংশটাতেই বায়ু থাকবে। এটাই উত্তর। এবার নেক্সট অঙ্কে আসো, কি বলছে দেখো। একটি বাড়ির নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙাকৃতি, যার ভূমির ব্যাস 4.2 মিটার এবং উচ্চতা 4 মিটার, এবং বাড়িটির ছাদের অংশ 2.1 মিটার। 2.1 মিটার উচ্চতাযুক্ত একটি শঙ্কু দ্বারা পরিবেষ্টিত, এবং বাড়িটির ছাদের অংশ 2.1 মিটার উচ্চতাযুক্ত একটি শঙ্কু দ্বারা পরিবেষ্টিত। বাড়িটির বাইরের চারপাশের ক্ষেত্রফল এবং আয়তন কত? বাড়িটির বাইরের চারপাশের ক্ষেত্রফল এবং আয়তন কত? ছবিটা আগে দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। বলেছে কি এক ব্যক্তির একটি বাড়ির নিচের অংশ লম্ববৃত্তাকার, অর্থাৎ নিচের অংশটা হচ্ছে লম্ববৃত্তাকার আর উপরের অংশটা হচ্ছে একটি শঙ্কু আকৃতির। তো নিচের অংশটার দিয়ে দিয়েছে কি 4.2 দিয়ে দিয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কত? 2.1 মিটার। উচ্চতা দিয়ে দিয়েছে 4 মিটার লম্ববৃত্তাকার অংশটার। আর ছাদের অংশটা হচ্ছে শঙ্কু, এটা বলেছে উচ্চতা হচ্ছে 2.1 মিটার, শঙ্কুটার উচ্চতা হচ্ছে 2.1 মিটার। তো আবার দেখো শঙ্কুর উচ্চতা 2.1 মিটার। তো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ কিন্তু সেম। তো লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা পেয়েছি 2.1 মিটার, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2.1 মিটার হবে। তো আমরা জানি এটা শঙ্কুর ক্ষেত্রে এটা একটা তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, তার মানে এটা যদি আমরা এল ধরি তাহলে এটা হবে পিথাগোরাস অনুসারে √ এইটা উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধ স্কোয়ার, এটা হবে তির্যক উচ্চতা। আসো এবার বলেছে কি বাড়িটির বাইরের চারপাশের ক্ষেত্রফল। বাইরের চারপাশের ক্ষেত্রফলটা মানে কি? বাইরের চারপাশের ক্ষেত্রফল হচ্ছে এই লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের এই বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কু আকৃতির অংশের বক্রতলের ক্ষেত্রফল, দুটার যোগফল। এটা হচ্ছে বাইরের ক্ষেত্রফল। আর কি বের করতে হবে? এবং আয়তন কত, এবং টোটাল আয়তনটা ভিতরের আয়তনটা কত, এটা বের করতে হবে। দেখা যাক। তো চোঙাকৃতি অংশের বক্রতলের ক্ষেত্রফল, চোঙাকৃতি অংশের বক্রতলের ক্ষেত্রফল 2πRh। 2πRh পেলাম কত? 52.8 বর্গমিটার। ওকে, এবার শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 2.1 মিটার, ব্যাসার্ধ 2.1 মিটার, সুতরাং তির্যক উচ্চতা হবে পিথাগোরাস থেকে √ 2.1 স্কোয়ার প্লাস 2.1 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে আসলো 2.96 এত মিটার।
এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 22 পাই আর এল, পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পাই আর এল। এলটা কত পেয়েছি আমরা 2.96, এটা আসলো 19.54। তো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম 19.54, আর চোঙাকৃতি অংশের পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেলাম, চারশোতল বা বক্রতলের ক্ষেত্রফল পেলাম 52.8 বর্গমিটার। তাহলে মোট ক্ষেত্রফল কত হবে বাইরের, এ দুটো যোগ করে দেব। তাহলে মোট ক্ষেত্রফল হবে এ দুটোর যোগফল, আসলো কত 72.34 বর্গমিটার। এটাই বাড়িটির বাইরের ক্ষেত্রফল। এবার আসো চোঙাকৃতি অংশের আয়তন, দুটোর আয়তন বের করে ফেলি। চোঙাকৃতি অংশের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, আর জানি 2.21, এইচ জানি, উচ্চতা জানি 4, হবে এত 55.44। আর শঙ্কুয়াকৃতি অংশের আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 67.9 ঘনমিটার। তাহলে মোট আয়তন কত হবে এ দুটোর যোগফল, তাহলে এ দুটোর যোগফল আসলো 123.35 ঘনমিটার। এটাই উত্তর। সো নেক্সট অঙ্কে, কোনো একটি বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার। খেয়াল করো, কোনো একটি বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার এবং ব্যাস 7 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। দুটি একই আয়তনের শঙ্কু যাদের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 3 সেন্টিমিটার বিশিষ্ট, উপর এবং নিচে দুটি শঙ্কু কেটে নেওয়া হলো, অবশিষ্ট ঘনবস্তুটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ওটা ভালো করে বুঝো। এটি বৃত্তাকার চোঙ আছে যার উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার। এবার বলছে দুটি একই আয়তনের শঙ্কু, দুটি শঙ্কু যার দুটির আয়তন সেম এবং যাদের উচ্চতা 4 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 3 সেন্টিমিটার দুটোরই বিশিষ্ট, উপরে এবং নিচে দুটি শঙ্কু কেটে নেওয়া হলো। এবার বলছে অবশিষ্ট যে ঘনবস্তুটি থাকবে সেটার বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলটা কত। পিকচারটা দেখো কী হবে। এটা ধরলাম আমি লম্ববৃত্তাকার চোঙ, যার তোমার ব্যাসার্ধ হচ্ছে কত 3.5 সেন্টিমিটার, উচ্চতা কত 15 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো। এবার বলছে কি এই চোঙটা থেকে দুটি শঙ্কু আমরা কেটে নেব, উপরে একটা শঙ্কু কাটবো, নিচের একটা শঙ্কু আকৃতি আমরা কেটে নেব। দুটো শঙ্কুর আয়তন সেম এবং দুটো শঙ্কুর সব কিছু দিয়ে দিয়েছে আমাদের। দুটো শঙ্কুরই ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এটার ক্ষেত্রে উচ্চতা 4, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু দেখো আমরা যে লম্ববৃত্তাকার চোঙটা পেয়েছি, লম্ববৃত্তাকার চোঙটার ব্যাসার্ধ কিন্তু 3.5 সেন্টিমিটার। এই জায়গাটা কিন্তু 3.5 সেন্টিমিটার। আর যে শঙ্কু আকৃতিটা যে কেটে নিলাম, শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে যে শঙ্কুটা আমরা কাটলাম, এই শঙ্কুটা কিন্তু চোঙটা থেকে একটু ছোট। শঙ্কুর ব্যাসার্ধটা চোঙের ব্যাসার্ধ থেকে ছোট। ঠিক আছে, এবার দেখো, এবার বলছি কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে এই পার্শ্বতলটা 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, আর 3.5, এইচ 15, আসলে কত 330 বর্গ সেন্টিমিটার। এবার দেখো শঙ্কুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তির্যক উচ্চতা দুটোর স্কোয়ারের যোগফল রুট করলাম, আসলে কত 5 সেন্টিমিটার। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কোন জায়গাটা, অর্থাৎ ভিতরের এই জায়গাটা, বক্রতল ভিতরের জায়গাটা, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এল পেয়েছি 5, 47.1 বর্গ সেন্টিমিটার। এবার ঘনবস্তুটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 47.1 প্লাস 330 বর্গ সেন্টিমিটার। 47.1 কোনটা, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম আমরা 47.1, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল পেয়েছিলাম 330 বর্গ সেন্টিমিটার। চোঙের বক্রপৃষ্ঠ মানে এই বাইরেরটা 330 বর্গ সেন্টিমিটার, আর শঙ্কুর ক্ষেত্রফল পেলাম, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম 47.1। তাহলে ঘনবস্তুটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে এই জায়গাটা আর এই জায়গাটা, শঙ্কুর ভিতরের জায়গাটা। ঠিক আছে, শঙ্কুর ভিতরের দুটো বক্রপৃষ্ঠ
প্লাস এই চোঙের এই পুরো বক্রপৃষ্ঠটা। তো একটা চোঙের আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 47.1। তো দুটো চোঙ মিলে হবে, এখানে একটু কারেকশন করে নাও, 2 × 47.1 প্লাস 330। এটা ক্যালকুলেশন করে দেখবে কত আসছে। তো এটাই হবে ওই লম্ববৃত্তাকার চোঙের শঙ্কু কেটে নেওয়ার পর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের যোগফল। নেক্সট অঙ্ক দেখো, বলেছে কি একটি শঙ্কু আকৃতির নিরেট খেলনার তলদেশটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের সমব্যাসার্ধ যুক্ত অর্ধগোলাকৃতি। একটি শঙ্কু আকৃতির নিরেট খেলনা, একটি খেলনা আছে যার আকৃতিটা শঙ্কুর মতো। এবার ওই খেলনাটার তলদেশ মানে নিচের অংশটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধের সমব্যাসার্ধযুক্ত অর্ধগোলকের মতো। এবার বলছে কি শঙ্কুটির উচ্চতা 2 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 4 সেন্টিমিটার। এখন খেলনাটিকে একটি লম্ববৃত্তাকার চোঙের অন্তর্লিখিত করা হলে চোঙের ফাঁকা অংশের আয়তন কত হবে? এখানে একটা জিনিস বুঝতে হবে, হচ্ছে শঙ্কুটা, এটা শঙ্কুটার ডেটাটা দিয়ে দিয়েছে, শঙ্কুর কী কী আছে, শঙ্কুটা দেখতে কীরকম। এবার এই শঙ্কু আকৃতির খেলনাটাকে একটি লম্ববৃত্তাকার চোঙের ভিতরে ঢুকানো হয়েছে। ভিতরে ঢুকানোর পর বলেছে যে চোঙটা ঢুকানোর পর, শঙ্কুটা ঢুকানোর পর যে চোঙের ভিতরে যে ফাঁকা অংশটা থাকবে সেই অংশটার, যে অংশটা খালি থাকবে সেই অংশটার আয়তন কত হবে। তো আমরা এখানে বলতে পারি, দেখো এখানে কিন্তু চোঙটা কি, চোঙটা কত, চোঙটার ব্যাসার্ধ কত, দৈর্ঘ্য কত, এটা কিন্তু বলেনি। না বলে দিয়েছে যে লম্ববৃত্তাকার চোঙের অন্তর্লিখিত করা হলে। এই অন্তর্লিখিত শব্দটার মধ্যেই এই চোঙের তোমার ব্যাসার্ধ, দৈর্ঘ্য এগুলো লুকিয়ে আছে। অন্তর্লিখিত কথাটার অর্থ এখানে হচ্ছে যে শঙ্কু আকৃতির খেলনাটা এটা চোঙের ভিতরে একদম ফিট করে গেছে, অর্থাৎ চোঙের ভিতরে টায়ে এটা এঁটে গেছে। অর্থাৎ এই চোঙের যে শঙ্কুর আকৃতি খেলনাটার যে দুটো সাইড আছে, দুটো সাইড চোঙের দুটো সাইডের মধ্যে মিশে গেছে, লেগে আছে, এবং শঙ্কুর যে শীর্ষবিন্দুটা আছে এটাও চোঙের একদম মাথার সঙ্গে মিশে গেছে। আর নিচের অংশটা শঙ্কুর চোঙের তলদেশের সঙ্গে লেগে আছে, অর্থাৎ এটা চোঙের ভিতরে একদম এঁটে বসে আছে, কোনো ফাঁকা জায়গা নেই দু সাইডটা দিয়ে। তাহলে ফাঁকা জায়গাটা কোনটা আছে? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রফল কি, ফাঁকা অংশটার ক্ষেত্রফল কি বা আয়তন কি? ফাঁকা অংশটার আয়তন হবে কি? ফাঁকা অংশটার আয়তন হবে, আমরা সমগ্র চোঙটার আয়তন বের করব, এই শঙ্কু আকৃতির খেলনাটার আয়তন বের করব, এই চোঙের থেকে শঙ্কু আকৃতির খেলনাটার আয়তনটা মাইনাস করে দেবো, তাহলে এই ফাঁকা অংশটার আয়তনটা বেরিয়ে যাবে। দেখো শঙ্কুটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার, এই যে উচ্চতা 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তাহলে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই r²h, এত ঘন সেন্টিমিটার, আসছে কত 8.38 ঘন সেন্টিমিটার। এবার আসলে খেলনাটি কিন্তু আবার দুটো অংশে বিভক্ত, একটা শঙ্কু আকৃতির আর নিচের অংশটা অর্ধগোলক আকৃতি। তো গোলকাকৃতি অংশের আয়তন 2/3 পাই r³ 4/3 পাই r³ গোলকের আয়তন। তো অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই r³, আর কত 2। এটা ক্যালকুলেশন করে আসছে 16.76 ঘন সেন্টিমিটার। এটা আসছে অর্ধগোলকের অংশটার আয়তন, আর এটা আসছে শঙ্কু আকৃতির অংশটার আয়তন। তাহলে খেলনাটির মোট আয়তন হবে কত 8.38 প্লাস 16.76 ঘন সেন্টিমিটার, আসছে কত 25.14 ঘন সেন্টিমিটার। এবার লম্ববৃত্তাকার চোঙাকৃতি চোঙটির আয়তন বের করব। দেখো লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ কত, চোঙের ব্যাসার্ধ, এই শঙ্কুর ব্যাসার্ধ সমান, শঙ্কুর ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার, তার মানে চোঙের ব্যাসার্ধ হবে 2 সেন্টিমিটার। এবার চোঙের আয়তন, চোঙের দৈর্ঘ্যটা কত হবে, উচ্চতা কত হবে? দেখো খেলনাটার শঙ্কু আকৃতির অংশের উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, আর অর্ধগোলকের অংশ উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, টোটাল হচ্ছে কত 4 সেন্টিমিটার, অর্থাৎ চোঙটার উচ্চতাও হবে 4 সেন্টিমিটার। সুতরাং লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার, আয়তন হবে কত পাই r²h, পাই 2² ×
আসছে কত 50.28 ঘন সেন্টিমিটার। সুতরাং ফাঁকা অংশ কোনটা হবে? ফাঁকা অংশটা হবে এই চোঙের আয়তন থেকে আমরা ওই খেলনাটার আয়তনটা, মোট আয়তনটা বিয়োগ করে দেব। আসছে কত 25.14 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এবার একটা ছোট অঙ্ক তোমাদের নিজের জন্য ছেড়ে দিয়েছি, তোমরা করবে। 4.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে সর্বাধিক আয়তন বিশিষ্ট যে শঙ্কুটি কাটা যাবে তার আয়তন কত? সিম্পল অঙ্ক, ট্রাই করবে। নেক্সট অঙ্কে আসো। কি বলছে দেখো, 16 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র আছে যার ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। কিছু জল আছে। 12 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট লৌহ গোলক ওই পাত্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো এবং জল উপচে পড়ল না। পাত্রে জলের উচ্চতা কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে? বুঝতে হবে। একটা চোঙ আছে, চোঙাকৃতি পাত্র আছে যার ব্যাসার্ধ হচ্ছে ব্যাস হচ্ছে 16, ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আরেকটা লোহার গোলক আছে, লোহার গোলক, নিরেট লোহার গোলক, মানে কোনো গোলকটার ভিতরে কোনো ফাঁকা অংশ নেই। তো ওটার ব্যাস হচ্ছে, গোলকটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। ওই পাত্রের জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো, মানে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়েছে। মানে পাত্রটার মধ্যে এত জল ছিল যে গোলকটা সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ ডুবতে পারে। স্বাভাবিক, পাত্রটার মধ্যে যদি আমরা গোলকটাকে ডুবিয়ে দিই তো কী হবে? পাত্রের জলটা উপর দিকে, পাত্রের লেভেল, জলের লেভেলটা উপর দিকে বৃদ্ধি পাবে। বলছে কি, নিমজ্জিত করা হলে জল কিন্তু উপচে পড়লো না, মানে জলটা কিন্তু পাত্রের বাইরে উপচে পড়লো না। তার মানে কি, জলটা উপচে পড়লো না কথাটার মানেই হচ্ছে জলটা এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রটা আছে এটাকে একদম কানায় কানায় ভর্তি করে দিয়েছে জলটা, কিন্তু উপচে পড়েনি। কানায় কানায় ভর্তি করেছে কিন্তু উপচে পড়েনি। এই হচ্ছে আমাদের হাতে ডেটা। এটা থেকে এবার বের করতে বলেছে কি, পাত্রের জলের উচ্চতা কত, না কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে। না আগের জল কত ছিল, মানে নিরেট এই লোহার বলটা ডুবোনোর আগে এটার মধ্যে কত উচ্চতার জল ছিল, আর ডুবোনোর পরে কত উচ্চতার জল হলো তার বিয়োগফল, অর্থাৎ উচ্চতাটা কত বৃদ্ধি পেল। দেখো আমি এখানে বলে দিয়েছি, জল উপচে পড়ল না কথাটির মানে জল পাত্রটির কানা পর্যন্ত, অর্থাৎ পাত্রটি সম্পূর্ণ জলে ভর্তি। এবার গোলকটির আয়তন বের করি। 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধ 6 পাই আর কিউব ঘন সেন্টিমিটার, আসছে কত 905.14 ঘন সেন্টিমিটার। এবং গোলকটির যে আয়তন ঠিক সেই পরিমাণ জলে কিন্তু উপরে উঠবে। 905.14 ঘনমিটার জলে কিন্তু উপরে উঠবে। ঘন মিটার না, ঘন সেন্টিমিটার। এটা কি বলছে? 12 সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এই পরিমাণ জল উপরে উঠবে। এবার দেখো চোঙের ব্যাসার্ধ কত? চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, মানে 16 সেন্টিমিটার অর্ধেক। ধরি পাত্রে জলের উচ্চতা 1 সেন্টিমিটার বাড়বে। মনে করি ওই গোলকটা ডুবানোর পর পাত্রে যে জলের উচ্চতাটা আছে সেটা 1 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এবার বৃদ্ধি পাওয়া জলের আয়তন, যে জলটা বৃদ্ধি পাবে ওই জলটার আয়তন কার মতো হবে? জলটা চোঙের মধ্যে আছে, তার মানে জলটার আয়তনও লম্ববৃত্তাকার চোঙের আকৃতিরই হবে, কারণ জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে। তো জলটা ওই লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের আকারই ধারণ করবে। তো বৃদ্ধি পাওয়া জলের আয়তন মানে বৃদ্ধি পাওয়া জলের আয়তন আমরা কতটুকু আমরা ধরেছি যে এটা 1 সেন্টিমিটার বাড়বে। তো বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। আর কত চোঙের? 8। আর কত সেন্টিমিটার ও উচ্চতা বাড়লো জলটা? 1 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি পাওয়া জলের আয়তন পাই 8 স্কোয়ার ইন্টু এক্স। তা আমরা আগে কি বলেছি? আগে বলেছি যে গোলকটার যে আয়তন ঠিক সেই পরিমাণ, সেই আয়তনের জলে কিন্তু আয়তনে উপরের দিকে বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার এইচ মানে পাই 8 স্কোয়ার এক্স ইজিক্যাল টু 905.14, কারণ এটাই গোলকের আয়তন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান, একটা ক্যালকুলেশনটা করে দেখবে, আমি করে রেখেছি।
এক্সের মান পাবো আমরা 4.5 সেন্টিমিটার, অর্থাৎ এই উচ্চতা, জলের উচ্চতা এত সেন্টিমিটার বৃদ্ধি পাবে। একটু বুঝতে একটু অসুবিধা হলো, অঙ্কটা কিন্তু সহজ। এরপরে আসো, 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র অর্ধেক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট লোহার বল ওই জলে ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত হয়। পাত্রটির উচ্চতা নির্ণয় করো। কি বলেছে আগে বুঝে নাও। 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র আছে, ওই পাত্রটির অর্ধেক জলপূর্ণ। এবার 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট লোহার বল নেওয়া হলো, নিয়ে ওই বলটি ওই জলে ফেলা হলো। ফেললে পরে বলটি ঠিক সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত হয়। এটা পিকচারটাকে আমি দেখাচ্ছি কীভাবে। এবার বলছে পাত্রটির উচ্চতা নির্ণয় করো। দেখো, এই হচ্ছে চোঙাকৃতি পাত্রটা, ঠিক আছে। এবার চোঙাকৃতি পাত্রটা, এটার মধ্যে তোমার জল আছে কত, এটার মধ্যে জল ছিল ঠিক অর্ধেক। তো আমি যদি চোঙটার উচ্চতা আমি যদি ধরি এইচ, তাহলে তার অর্ধেক মানে কত, অর্ধেক মানে হচ্ছে h/2। তাহলে এতটুকু পর্যন্ত আগে জল ছিল, বলটা জলের মধ্যে ফেলার আগে। তো বলটা জলের মধ্যে ফেললে পরে কি হলো, জলের উচ্চতা স্বাভাবিক বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে এই জায়গায় গেছে যে বলটা সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ বলটা কিন্তু সম্পূর্ণ ডুবে গেছে। এটাই বলেছে যে বলটি ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত হয়, অর্থাৎ বলটার কোনো অংশ জলের বাইরে নেই, বলটা জলের লেভেলে একদম ডুবে আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কত দেখো, বলছে ওই জলে 6 সেন্টিমিটার, বলটার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, ওই জলে ফেলা হলে বলটি ঠিক সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত হয়। আর পাত্রটার ব্যাস দিয়ে দিচ্ছি আমাদের 12 সেন্টিমিটার। এবার আসো, বলছে কি যে দেখো আমরা 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকাকার বলের আয়তনটাকে বের করে নেই 4/3 পাই আর কিউব। পুরো গোলকের 4/3 পাই আর কিউব, আর মানে কত, ব্যাসের অর্ধেক 6/2 3 আসছে কত, 36 পাই ঘন সেন্টিমিটার। পাইটাকে আর ভাঙালাম না, 36 পাই ঘন সেন্টিমিটার। ধরি 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি পাত্রের উচ্চতা 8 সেন্টিমিটার, যার অর্ধেক জলপূর্ণ। এখন ওই জলে নিরেট বলটি ডুবানোর ফলে যেহেতু বলটি ঠিক সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়, তাই পাত্রের ভূমি থেকে উত্থিত জলের উচ্চতা হবে বলটির ব্যাসের সমান, অর্থাৎ 6 সেন্টিমিটার। কি বলছে, মানে কি বলছে এখানে, মানে যে বলটি যেহেতু ঠিক টায়ে ডুবে আছে, অর্থাৎ জলের লেভেল আর বলের সাইডটা একদম কানায় লেগে আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে পাত্রের তলা থেকে, এই চোঙাকৃতি পাত্রের তলা থেকে জলের যে উপরের লেভেলটা, এটা পর্যন্ত উচ্চতাটা হবে বলের যে ব্যাসটা আছে এই ব্যাসটার সমান। তো বলের ব্যাস কত, বলের ব্যাস 6 সেন্টিমিটার, তার মানে পাত্রের তলদেশ থেকে জলের উচ্চতাটা হবে 6 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে দেখো পাত্রের তলদেশ থেকে জলের উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। পাত্রটাতে জল কতটুকু ছিল, h/2, পাত্রের অর্ধেক আয়তনের জল ছিল। তাহলে বৃদ্ধি পেল কতটুকু, এই জায়গাটা বৃদ্ধি পেল। তাহলে আমরা যদি এই জায়গাটার আয়তন বের করতে পারি যে 6 সেন্টিমিটার উচ্চতাযুক্ত 12 সেন্টিমিটার ব্যাস, মানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত বের করলাম, বের করে বলের আয়তনটা বিয়োগ দিলাম। তাহলে কোন জায়গাটা পাবো এই জায়গাটা, এখান থেকে আমরা এইটা বের করবো। দেখো কি করছি এবারে। সুতরাং 6 - h/2 জলস্তম্ভের আয়তন ইজিক্যাল টু নিরেট গোলকটির আয়তন, এটা আমি এখন বললাম। 6 হচ্ছে এই জায়গাটা, আর আগে জল ছিল কতটুকু, h/2, তার মানে এটা থেকে এই জায়গাটায় বিয়োগ দিলে এই জায়গাটা পাবো। এই জায়গাটার আয়তন কার সমান হবে, গোলকটার আয়তনের সমান,
কারণ গোলকটা ডুবানোর ফলে এই জলটা উপরের দিকে উঠলো। তাহলে 6 - h/2 জলস্তম্ভের আয়তন ইজিক্যাল টু নিরীহ গোলকটির আয়তন। তো 6 সেন্টিমিটার আয়তনের 6 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, মানে ওই জায়গাটার আয়তন কত হচ্ছে কত, পাই r² h। এইচটা কত, এইচটা হচ্ছে এই জায়গাটার আয়তন কত, এই জায়গাটার কত দৈর্ঘ্য কত, এই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 6 - h/2, 6 - h/2, 6 - h/2। তো এই জায়গাটার আয়তন হচ্ছে পাই r², 6 - h/2, এই জায়গাটা হচ্ছে h। এটা ইজিক্যাল টু কত হবে, বলের আয়তন 36 পাই, এটা আমরা আগে বের করেছি। এখান থেকে পাই পাই কেটে গেল, ক্যালকুলেশন করে h আসলো 10 সেন্টিমিটার। অর্থাৎ চুঙাকৃতি পাত্রটির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক আসো। 5.6 সেন্টিমিটার অন্তর ব্যাস বিশিষ্ট নল দিয়ে মিনিটে 200 মিটার জল প্রবাহিত হলে কতক্ষণে 28 ডেসিমিটার দীর্ঘ, 22 ডেসিমিটার প্রশস্ত এবং 1.6 মিটার গভীর একটি চৌবাচ্চার 5/8 অংশ জলপূর্ণ হবে? কি বলছে দেখো, এটা একটা বোঝার ব্যাপার আছে। কারণ নল দিয়ে যখন জল বের হয় তখন ওই জলটার আয়তন কি হবে সেটা একটু বোঝার ব্যাপার আছে। তোমরা নিশ্চয়ই যে কোনো প্রকার নল দিয়ে যখন জল বের হয় সেটা দেখেছ। তো নল দিয়ে যখন জলটা বের হয় তখন ওই জলটার শেপ কিন্তু নলটার শেপেরই হয়। অর্থাৎ জলটার শেপ, জলটার আকার, যে জলটা বেরোচ্ছে ওই জলটার আকারও কিন্তু নলের আকৃতির মতোই হয়। তো আমি বলে দিয়েছি এখানে যে নল দিয়ে যে দৈর্ঘ্যের জল প্রবাহিত হয় তার আয়তন হবে ওই দৈর্ঘ্যের লম্ববৃত্তাকার চোঙের আয়তন। একটা নলের আয়তন কীরকম, একটা নল দেখতে কীরকম, একটা নল দেখতে লম্ববৃত্তাকার চোঙের মতো। তো নল থেকে যে জলটা বেরোবে সেটার আকারও লম্ববৃত্তাকার চোঙের মতোই হবে। ঠিক আছে, তো এখানে বলছে কি, বলছে যে 5.6 সেন্টিমিটার অন্তর ব্যাস বিশিষ্ট একটা নল আছে। লম্ববৃত্ত নল মানে লম্ববৃত্তাকার চোঙ। এটা দিয়ে মিনিটে 200 মিটার জল প্রবাহিত হয়। 200 মিটার জল প্রবাহিত হয় কথাটার মানে হচ্ছে এই নলটা দিয়ে যে জলটা বেরোচ্ছে এটার দৈর্ঘ্য 200 মিটার দৈর্ঘ্যের সমান একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সমান। অর্থাৎ একটি লম্ববৃত্তাকার চোঙ কল্পনা করো যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, সেটার আয়তনই হচ্ছে ওই জলটা, যে জলটা বেরোলো তার আয়তন। বলছে কতক্ষণে এত দৈর্ঘ্যে, এত 28, 22, 1.6 একটি চৌবাচ্চার 8/5 অংশ জলপূর্ণ হবে কতক্ষণে। ঠিক আছে, দেখো কীভাবে করা যায়। এই হচ্ছে আমাদের চোঙ থেকে যে জলটা বেরোচ্ছে সেটার শেপ। চোঙটার ব্যাস বলেছে কত, 5.6 সেন্টিমিটার। তো 5.6 সেন্টিমিটার অন্তর ব্যাস বিশিষ্ট নল দিয়ে মিনিটে 200 মিটার জল প্রবাহিত হলে মিনিটে প্রবাহিত জলের আয়তন হবে পাই r² h। এটাকে আবার সেন্টিমিটারে নিয়ে আসবো। তো পাই r², আর হচ্ছে 5.6/2 r² h। কতটুকু গেল জলটা, 1 মিনিটে কতটুকু যায়, 200 মিটার। ঠিক আছে, মিটারটাকে এখানে সেন্টিমিটারে নিয়ে আসলাম, 200 × 100 হয়ে গেল। তো এটা হলো যে জলটা বেরিলো 1 মিনিটে সেই জলটার আয়তন। ক্যালকুলেশন করো, পাই × 2.8 হোল স্কোয়ার × 20,000 ঘন সেন্টিমিটার। ক্যালকুলেশনটা করলাম না এখানে, পরে কাজে লাগবে। এবার চৌবাচ্চাটার আয়তন বের করো। চৌবাচ্চাটার দৈর্ঘ্য 28 ডেসিমিটার, 280 সেন্টিমিটার, প্রস্থ 22 ডেসিমিটার মানে 220 সেন্টিমিটার, গভীরতা 1.6 মিটার মানে 160 সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চাটার আয়তন কত হবে, দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, সমকোণী চৌপল, এত ঘন সেন্টিমিটার। এবার চৌবাচ্চাটার 8/5 অংশ কত হবে, এই আয়তনটার 8/5 অংশ, এটাকে 5/8 দিয়ে গুণ করে দেবো। এবার নির্ণয়ের সময় কত, এই জলটা ভর্তি হবে, এই অংশের জলটা ভর্তি হবে। ঠিক আছে, তো মিনিটে বেরোচ্ছে কত, মিনিটে কী পরিমাণ জল বেরোচ্ছে, মিনিটে বেরোচ্ছে এই জলটা, 1 মিনিটে বেরোচ্ছে এই জলটা, এই আয়তনের জলটা বেরোচ্ছে 1 মিনিটে। 1 মিনিটে এই আয়তনের জল বেরোয়, টোটাল জল কতটুকু ভর্তি করতে হবে, এত। তাহলে সময়টা কত, এই আয়তনটাকে ওই 1 মিনিটে যত জলটা বেরোচ্ছে সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে কত মিনিট সময় লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এই আয়তনটাকে এই আয়তনটা দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে আমাদের সময় চলে আসলো 12 মিনিট 30 সেকেন্ড। এটা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে।
তোমরা তো ক্যালকুলেটর সাহায্য নিতে পারবেই। তো এটা ক্যালকুলেশন করে দেখে নেবে, এটাকে যে সময়টা বেরোবে এটাকে আবার মিনিটে ট্রান্সফার করে নেবে। মিনিটটাকে যদি ফ্র্যাকশন আসে তাহলে ওটাকে সেকেন্ডে চেঞ্জ করে নেবে। 12 মিনিট 30 সেকেন্ড। নেক্সট অঙ্কতে আসো। যদি একটি শঙ্কুর উচ্চতা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ, সি এবং ভি হয়, তবে প্রমাণ করো যে 3 π h³ - c² h² প্লাস 9v² 0। এটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে। বলছে কি, যদি একটি শঙ্কুর উচ্চতা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন, তিনটাই দিয়ে দিচ্ছে, উচ্চতা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ, সি এবং ভি, তবে প্রমাণ করো যে এটা। আর কিছু দেয়নি, এখান থেকে আমার প্রমাণটা করতে হবে। আসো, বলছে কি, শঙ্কুর উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল। এটা আমরা ধরে নিলাম। এটা শঙ্কুর উচ্চতা, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন দিয়েছে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, পাই আর এল, তাই না? তো শঙ্কুর উচ্চতা দিয়েছে আমাদের এইচ, ভূমির ব্যাসার্ধ দিয়েছে আর, ভূমির ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর তির্যক উচ্চতা ধরলাম এল। সুতরাং সি ইজিক্যাল টু, এখানে কী দিয়েছে, সি ইজিক্যাল টু দিয়েছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, উচ্চতা দিয়েছে এইচ, আর সি দিয়েছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর ভিটা দিয়েছে আয়তন। তো এখানে আমরা কি আমাদের দিয়ে দিয়েছে, বলেছে উচ্চতাটা দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, আর বলেছে আয়তন, তাই না? আয়তন দিয়েছে ভি, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দিয়েছে সি। তো আমি বলতে পারি যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সি ইজ ইকুয়াল টু পাই আর এল, তার মধ্যে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতাটা। তো আর এল ইজ ইকুয়াল টু কি, আমি যদি আর যদি ব্যাসার্ধ ধরি তাহলে এল ইজ ইকুয়াল টু হবে √a² প্লাস r²। তো সি ইজ ইকুয়াল টু আলটিমেটলি কী পেলাম, পাই আর √a² প্লাস r²। ভি দিয়ে দিয়েছে আয়তন। তো শঙ্কুর আয়তন কি 1/3 π² h, আর আমি ব্যাসার্ধ ধরেছি এইচ দিয়েছে উচ্চতা। তাহলে এই যে সম্পর্কটা আমাকে দিয়েছে, এই সম্পর্কটার মধ্যে আমি কি বসাতে পারি দেখো। এটা দিয়ে দিয়েছি সম্পর্কটা। 3 পাইয়ের জায়গাতে 22/7 বসলাম, এই জায়গাটা একটু সাবধানে করবে। 22/7 বসলাম। ভি কত আসলো, ভি হচ্ছে আয়তন 1/3 πr² h, পাই ভি জায়গাতে কি আসলো, পাই r² h, ঠিক আছে। আর এখানে সম্পর্কটার মধ্যে ছিল h³, তাহলে হয়ে গেল কি, একটা এইচ আর 3 h³ হয়ে গেল h⁴। এরপর আসছে c² h², সি কত, সি পেয়েছি এটা, তাহলে মাইনাস সিকে কোনটা পেলাম, পাই r² √h²। তাহলে সি আমরা বসালাম কি, এটা c², কিন্তু তার মানে π² r² √h², r², এটাকে স্কোয়ার করলাম, রুটটা উঠে গেল, আর সঙ্গে আসছে কি h², এই h², প্লাস কি নেক্সটটা কি, 9v², 9 ভি কত, ভি আসছে এখানে আয়তন 1/3 πr² h, ভি আসছে তাহলে 1/3কে v², কিন্তু তাহলে 1/3কে স্কোয়ার করো, 1/9 আর π², v² মানে পাইর স্কোয়ার হবে 22/7², তারপরে পাই r², কই r² মানে r⁴, h² মানে h², 3 এখানে 9 কেটে দিলাম। এবার দেখো কি মিলে যায়, দেখো এখানে এই 3 কেটে গেল, এখানে আসছে কি 22/7 হোল স্কোয়ার r² h⁴ পেলাম এটা। দ্বিতীয়টার মধ্যে কি আসছে দেখো, দ্বিতীয়টার মধ্যে আসছে 22/7 হোল স্কোয়ার r², এই r² গুণ করলে r⁴, ঠিক আছে, r⁴, আর এখানে r² আর h², এটা গুণ করলাম হলো h⁴, সরি এটাকে আমি দুভাগ করে ফেলি, ঠিক আছে। এটা একসাথে আনো, 22/7 হোল স্কোয়ার r² h² একসাথে আসলো, এসে এটা একটা ভাগ গেল, এটার সঙ্গে গুণ দিয়ে r⁴ হয়ে গেল, আর একটা ভাগে এইটার সঙ্গে h² গুণ দিয়ে h⁴ হয়ে গেল। তাহলে আলটিমেটলি পেলাম আমরা এটা, দেখো সবগুলো কেটে যায়। এটার সঙ্গে 22/7 হোল স্কোয়ার r² h⁴, এটার সঙ্গে মাইনাস আছে কোনটা, মাইনাস আছে এটার সঙ্গে এইটা কেটে যায়,
আবার এটা দেখো 22/7 হোল স্কোয়ার 8^4 a স্কোয়ার 8^4 a স্কোয়ার, এটা আর এটা কেটে যায়, তাহলে পুরোটা শূন্য হয়ে যাচ্ছে। ইজিক্যাল টু আমাদের একটা শূন্যই প্রুফ করতে বলেছে, ইজিক্যাল টু প্রুফ শূন্য। আর অঙ্ক নেই। ঠিক আছে, 14 মিনিটের সেশন হলো। আমার মনে হচ্ছে আরও এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এটাকে আরও এটার আরেকটা সেশন লাগবে। সেম ধরনের একটা অঙ্কগুলোকে নিয়ে আরেকটা সেশন বানাতে হবে। এরপরে আমরা আরেকটা টাইপের অঙ্ক আছে, এটা করে ফেলবো। আরেকটা টাইপের অঙ্ক বলতে তোমরা ছেদিত শঙ্কু, এটা যদিও সিলেবাসের বাইরে, কিন্তু আমি এটাকে করে রাখতে চাই। যেটা করার ইচ্ছে করবে, যারা ইচ্ছে করবে সেটা করতে পারো। অঙ্ক তো বেশি করলে কোনো ক্ষতি নেই, যত বেশি করবে তত অঙ্ক মাথা শার্প হবে, যত মাথাটাকে খাটাবে তত মাথা শার্প হবে, খেয়াল রাখবে। মাথাকে শার্প করা, মাথাকে খাটানোর একটাই উপায়, এটাকে ব্রেনটাকে খাটাও। মাথাকে উন্নত করার একটাই উপায়, ব্রেনটাকে খাটাতে হবে। আর ব্রেনটা কখন খাটবে? ব্রেনটা কিন্তু উল্টোপাল্টা চিন্তা করলে খাটে না। ব্রেনটাকে তার খাটানোর মতো তার উপাদান তাকে সাপ্লাই করতে হবে। আর তুমি অঙ্ক করো, জটিল অঙ্ক করো, যদি তুমি অঙ্ক নিয়ে চিন্তা করবে ব্রেনটা খাটবে, ব্রেনটা এক্সারসাইজ করবে, ব্রেনটা শার্প হবে। তো অতিরিক্ত অঙ্ক করতে তো কোনো অসুবিধা নেই। তো আমি এই অঙ্কগুলোটা শেষ করে তারপরে আমি ফাল্কটা মানে ওই ছেদিত শঙ্কুতে যাব। ছেদিত শঙ্কু বেশি সেশন লাগবে না, একটা বা দুটো সেশনে শেষ করে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, নেক্সট সেশনে দেখা হচ্ছে। টিল দেন, বাই, ভালো থেকো।